আমরা একে অপরকে মনে করার জন্য মিসড কল দিতাম। হ্যাঁ, ফোনে ব্যালেন্স থাকতো না বা ফোনে কল রেট এত বেশি ছিল, কল করে উঠতে পারতাম না, মিসড কল দিতে হতো। সেই টাইমের দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি না তো? ইন্টারনেট তো অনেক দূরের কথা, আমরা যদি তারও আগে ফিরে যাই, সেই টাইমে কিন্তু একটা ইনকামিং কলের জন্য আমাদের পয়সা খরচা করতে হতো। এবং আমাদের সকলে জানতে বা অজান্তে আমাদের টেলিকম সেক্টর এমনভাবেই ডেভেলপ করেছে এবং আমাদের লাইফের সাথে এমনভাবেই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে যে এটা ছাড়া আমরা একদিন কেন, 1 ঘন্টা কেন, 1 মিনিটও ভাবতে পারি না। আর ফ্রিতে কোনো সুবিধেই আসে না। আর এই সুবিধে উপভোগ করার জন্য, এই সার্ভিসের জন্য আমাদের কিন্তু গুনতে হয় বেশ কিছু টাকা। কিন্তু এই টেলিকম ব্যবস্থার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু প্রথম দিকে একটু উল্টো ছিল। আমরা সার্ভিস তো আস্তে আস্তে পেতে অভ্যস্ত হয়েছি, অনেক ভালো ভালো সার্ভিস পেতে সুবিধা করেছি, কিন্তু আমাদের খরচা কিন্তু বাড়ার পরিবর্তে কমতে শুরু করেছিল। 2016 পর থেকে জিও, ফ্রি এর ইন্টারনেট, ফ্রি এর ফোন কল, কিন্তু কোনো জিনিসই ফ্রি হয় না, সেটা আমরা তখনও বুঝতাম। এবং এই মনোপলি পরিবর্তে পরবর্তীকালে যে টাকাটা আমাদের গুনতে হবে সেটা হয়তো অনেকটা বেশি হতে পারে। হ্যাঁ, এই সব জানা সত্ত্বেও কিন্তু আমরা রম রম করে জিওতে নাম্বার পোর্ট করিয়েছিলাম এবং ইউজ করতাম জিও, এখনো করি। লাস্ট কিছু দিনে এই যে প্রাইভেট কোম্পানিগুলো আছে, জিও, ভোডাফোন, এয়ারটেল, এরা তাদের ট্যারিফ রেটগুলোকে কিভাবে বাড়িয়েছে। আর আমরা নেটিজেনরা তো এই দামি ইন্টারনেট ইউজ করে বেহিসেবিভাবে উল্টোপাল্টা আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছি যে কিভাবে হয়তো আম্বানিরা সত্যি অনন্ত আম্বানির বিয়ের টাকা সেই 5,000 কোটি টাকা তোলার জন্য হয়তো জিও রেট বাড়িয়ে দিয়েছে, প্ল্যান বাড়িয়ে দিয়েছে। তো আদতে কি তাই? তাহলে ভোডাফোন বা এয়ারটেল এরা কেন তাদের রেট বাড়ালো? এরা তো অ্যাজ আ বিজনেস পলিসি যখন জিও রেট বাড়াচ্ছে তখন তো তারা তাদের রেটটা এক্স্যাক্ট ওই জায়গায় রেখে বা ওর থেকে আরেকটু কম করে সব কাস্টমারদের গ্র্যাব করে নিতে পারতো, কিন্তু তা করেনি। এখানে অনেক বড় খেলা রয়েছে। বাট সব শেষে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এরপরেও আম্বানিদের একটা ব্যাপারের জন্য সাধুবাদ জানাতে হবে, সেটাই পরে আছি। বাট নাও যেটা আমাদের টপিক আলোচনার ব্যাপার সেটা হচ্ছে আমাদের ভুলে যাওয়া বিএসএনএল, এমটিএনএল, এই জাতীয় যে দেশীয় টেলিকম কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু যেহেতু দেশীয় কোম্পানি, পাবলিক সেক্টর, সেহেতু তারা কিন্তু লাভের জন্য যখন তখন ট্যারিফ বাড়ায় না বা তাদের বিজনেসটা লাভের জন্য করছে না। তাই আজকের ডেটে কি আমাদের সত্যি কোথাও গিয়ে বিএসএনএল এ শিফট করার কোনো সম্ভাবনা রয়েছে? যদিও সবার প্রথমে বলে নিই যে সরকারি কোম্পানি বিএসএনএল, এমটিএনএল এই জাতীয় কোম্পানিগুলো কিন্তু শুধুমাত্র ব্যবসা করার জন্য টেলিকম সার্ভিস আমাদের দেয় না। দেশের দূর দূরান্তে যেসব গ্রামীণ এরিয়া রয়েছে, যেসব পাহাড়ি পার্বত্য এরিয়া রয়েছে, যেখানে জনসংখ্যা হয়তো খুব কম, কিন্তু সেখানেও যাতে আমাদের দেশের মানুষ তারা যাতে আমাদের দেশের সেন্ট্রালের সাথে কানেক্টেড হতে পারে, তারা যাতে একে অপরের সাথে অনেক কম খরচায় যোগাযোগ স্থাপন করতে পারেন, এই জাতীয় জনকল্যাণমূলক কাজ করার জন্যই মেনলি এমটিএনএল, বিএসএনএল দায়বদ্ধ থাকে। তো যে কারণে দেখবেন বিভিন্ন পার্বত্য এরিয়া বা বিভিন্ন দুর্গম এরিয়া যখন আমরা যাই, সেখানে কিন্তু এই জাতীয় প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, জিও, রিলায়েন্স, ভোডাফোন, এয়ারটেল, এই জাতীয় কোম্পানিগুলোর থেকে অনেক ভালো সার্ভিস আমরা পাই বিএসএনএল এর থেকে। আসলে ব্যাপারটা আর কিছুই না, প্রাইভেট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো দেখে যে কোথায়, কোন এরিয়ায়, শহরে ঘনবসতিপূর্ণ এরিয়ায় কোথায় তাদের টাওয়ার বসালে একটা টাওয়ার বসাতে বা তাকে মেনটেন করতে যা খরচা হয় সেই টাওয়ার দিয়ে অনেক বেশি সংখ্যক মানুষকে সার্ভিস দেয়া যায়, তাতে তাদের লাভের পরিমাণটা অনেক বেশি হয়। কিন্তু বিএসএনএল এর ক্ষেত্রে বিএসএনএল যেহেতু দায়বদ্ধ থাকে যে দেশের একদম শেষ প্রান্তে অবস্থিত মানুষটাকেও সার্ভিস দিতে হবে, তাই জন্য কিন্তু বিএসএনএল এইভাবে ভাবতে পারে না যে আমি কোথায় টাওয়ার বসালে সব থেকে বেশি মানুষকে সার্ভিস দিতে পারবো। বিএসএনএল কে ভাবতে হয় যে লাস্ট মানুষটাকেও সার্ভিস দিতে হবে। আর এর জন্য বিএসএনএল জাতীয় কোম্পানিতে প্রথম দিকে যখন টেলিকম সার্ভিস এটা দেওয়া শুরু করে তাতে প্রচুর প্রফিট হয়, কিন্তু পরবর্তীকালে যা হয় আমাদের দেশের দুর্নীতিপরায়ণ মন্ত্রী আরো অনেক বড় বড় গুণী মানুষদের কৃপায় এত সম্ভব দুর্নীতি এই বিএসএনএল কে কেন্দ্র করে হয়েছে এবং এরপরে আস্তে আস্তে বিএসএনএল এর ব্যবসা অনেকাংশে পড়ে যেতে শুরু করে। যাই হোক, এটা হলো খুব সংক্ষিপ্ত একটি ব্যাকগ্রাউন্ড বিএসএনএল জাতীয় কোম্পানিগুলোর। বাট এটা বলার যে এই বিপুল এই যে দুর্নীতি হয়, এই বিপুল দুর্নীতির ক্ষতি সামলে পরবর্তীকালে তাদের সার্ভাইভ করতে অনেক সমস্যা হয় এবং এই জাতীয় কোম্পানিগুলো পুরোপুরি লসে রান করছিল। আর হয়তো তাই তারা 4G বা 5G সার্ভিস এখনো আমাদেরকে প্রদান করে উঠতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সঞ্চারমন্ত্রী মিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উনি বলেন যে বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য বিএসএনএল অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং এমটিএনএল মোবাইল সংস্থাকেও বিএসএনএল তার আন্ডারে অধিগ্রহণ করে নিচ্ছে এবং তারা ভবিষ্যতে 5G এবং
6G অব্দি কানেকশন আমাদেরকে দিতে সক্ষম হবে। তার বক্তব্য অনুযায়ী 3G কে আমরা বিদেশ থেকে অনুকরণ করে 3G টেকনোলজি শিখেছি, 4G কে সঙ্গে নিয়ে আমরা এগোচ্ছি এবং 5G তে আমরা আরো উন্নত হয়েছি এবং 6G যখন কানেকশন আসবে তখন সেই কানেকশন কিন্তু ভারতীয়রা লিড করবে। হ্যাঁ, উনি আরো বলেন যে যদি সত্যি বিএসএনএল জাতীয় কোম্পানিগুলো অনেক আগে থাকতে 4G বা 5G টেকনিকের জন্য বিদেশি কোম্পানিগুলোর উপর ডিপেন্ডেবল হয়ে পড়তো, তাহলে হয়তো এতদিনে তারা সেই সার্ভিস চালু করে দিতে পারতো। কিন্তু তা না করে বর্তমানে দাঁড়িয়ে তারা নিজেরও রিসার্চ করছে এবং এখানে আমাদের অবশ্যই সেই প্রাচীন কোম্পানি টাটা, সেই টাটার হাত ধরে এবং তাদের যে সার্ভিস টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসের হাত ধরে তারা কিন্তু একসাথে রিসার্চ করে বর্তমানে এই টেকনোলজি আবিষ্কার করছেন, যেখানে অতি স্বল্প খরচায় 5G এবং 6G কানেকশনও সাধারণ মানুষকে দেয়া যাবে। মিস্টার সিন্ধিয়া ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে বলেন যে যদি ভারতীয়রা গ্লোবাল ভেন্ডারদের থেকে টেকনিক নিয়ে অনুকরণ করে 4G বা 5Gর সুবিধা দেওয়ার চেষ্টা করতো তাহলে হয়তো অনেক সুবিধা হতো, কিন্তু তাতে কিন্তু ভারতের ভবিষ্যতে হয়তো অসুবিধা হতে পারতো। কারণ ভারতীয়রা এখন কিন্তু টাটা কনসালটেন্সি সার্ভিস, C.DOT বা টাটারই যে সংস্থাগুলো আছে তেজাস, এদের সাথে রিসার্চ করে কিন্তু নতুন টেকনোলজি আনছে, যে টেকনোলজিতে কিন্তু 6Gর জন্য ভারত কিন্তু লিড করবে এবং ভারত শুধুমাত্র কনজিউমারের জায়গাতে থাকবে না, ভারত কিন্তু টেকনোলজি সাপ্লায়ারের জায়গায় পৌঁছে যাবে। এবার চলে আসি গল্পের অন্যদিকে, মানে আবার সেই জিও, ভোডাফোন, এয়ারটেলের দিকে। তারা তাদের ব্যবসাটাকে কিভাবে রান করছিল। এক টাইমে মার্কেটে মনোপলি তো ছিল সেই ভোডাফোন, হাচ, এয়ারটেল, আরো এই জাতীয় সব কোম্পানিগুলোর কাছে, কিন্তু সেখানে কিন্তু জিও টোটালি মনোপলি করে ব্যবসাটা নিজের আয়ত্তে করে নেয়। আমাদের দেশে একটি সংস্থা রয়েছে যে সংস্থাটির কাজই হচ্ছে এটা, যে যাতে কোনো কোম্পানি মনোপলি তৈরি করতে না পারে। মনোপলি করার জন্য কোনো কোম্পানি কি করে, যে জিনিসের যতটা দাম হওয়া উচিত ততটা দাম না রেখে তার থেকে অনেক কম দামে বা সম্পূর্ণ বিনামূল্যে সেই সার্ভিস বা সেই বস্তুটি গ্রাহককে দিয়ে দেয় এবং এইভাবে মার্কেট ক্যাপচার করে নেওয়া। কিন্তু এইখানে সরকারি সংস্থাগুলো সেই সব কোম্পানিদের আটকায়, কিন্তু সেই সংস্থাগুলোকেও বুড়ো আঙুল দেখিয়ে রিলায়েন্স কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জিও নামে এই মোবাইল সংস্থাকে এনে সকলকে ফ্রিতে ইন্টারনেট দিয়ে টোটাল মার্কেট ক্যাপচার করে নেয়। কি করে পারলো? কারণ জিও যে কোম্পানিটা আসে সকলকে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার জন্য, সেই কোম্পানিটা কিন্তু আগে থাকতে ছিল না। পুরনো কোনো কোম্পানি মনোপলি করতে পারে না, কিন্তু যে কোম্পানি নতুন কোনো সেক্টরে এসে কোনো বিজনেস স্টার্ট করছে সে কিন্তু চাইলে ফ্রি দিতেই পারে। আর এইভাবেই কিন্তু রিলায়েন্স প্রথম থেকে আমাদের ফ্রি খাইয়ে 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 এখন সেটা উসুল করে নেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এক মাস আগে অবধি ভোডাফোনে যে ট্যারিফ ছিল সেই ট্যারিফ কিন্তু তারা 10 to 21% বাড়িয়েছে, ওয়ারাজ এয়ারটেল কিন্তু 11 to 20% তাদের প্ল্যানের রেট বাড়িয়েছে এবং সব থেকে বেশি জিও কিন্তু 12 to 25% তাদের ট্যারিফ রেট বাড়িয়েছে। এখানে আরেকটি তথ্য দিই যে আপনারা জানেন যে সব থেকে জিওর যে লোকপ্রিয় যে প্ল্যানটি ছিল, যেখানে 1.5 GB ডেটা পাওয়া যেত পার ডে, 28 দিনের প্ল্যান ছিল, তার রেট ছিল 239 টাকা। এই রেটটা কিন্তু বর্তমান টাইমে দাঁড়িয়ে 299। হ্যাঁ বন্ধুরা, 3rd জুলাইয়ের পর থেকে জিও, এয়ারটেল এবং 4th জুলাইয়ের পর থেকে ভোডাফোন সকলে কিন্তু এই রকম ভাবেই রেটগুলো, তাদের ট্যারিফগুলো বাড়িয়ে দিয়েছে। ওয়ারাস বিএসএনএল এর একটি ট্যারিফ আপনাদের জানিয়ে রাখি, 45 ডেজের জন্য, 45 দিনের জন্য পার ডে 2 GB ডেটা, 3G ইন্টারনেট সার্ভিস রয়েছে মাত্র 249 টাকায়। কিন্তু হ্যাঁ, এখনো আমরা কিন্তু বিএসএনএল থেকে এই জাতীয় 4G বা 5G কানেকশনের সুবিধা আমরা পাবো না, বাট ইন ফিউচার পাবো। আর তাই বলি, আমাদের বেশিরভাগ মানুষের কাছেই এখন তো 2খানা কি 3খানা সিম থাকে, 2-3টে নাম্বার থাকে, তাই অ্যাটলিস্ট প্রাইমারি নাম্বারটা না হলেও যদি বর্তমান সময় দাঁড়িয়ে আমরা সেকেন্ডারি নাম্বারটাকে, সেকেন্ডারি সিমগুলোকে যদি আমরা বিএসএনএল এ পোর্ট করাই, তাহলে কিন্তু আমাদের খরচা যেমন অনেকটা কমবে, ঠিক তেমনই একই সাথে আমাদের দেশীয় কোম্পানিগুলোর মুনাফা হয়তো বাড়বে, তারা অনেক অনুপ্রেরণা পাবে এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু এই কোম্পানিগুলো অনেক তাড়াতাড়ি আমাদের জন্য আরো অনেক বেশি সুবিধা হয়তো আনবে এবং আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের দেশের মানুষ, দেশের সাধারণ মানুষ এবং দেশের উন্নতি হবে। এবং সেই সকল প্রাইভেট সংস্থাগুলোকে এটা বোঝাতেও সুবিধে হবে যে ফ্রি দিয়ে পরে গলা কাটার চক্রান্ত আমাদের দেশে আর হয়তো চলবে না। তবে এখানে আসি, যেটা বলে শুরু করেছিলাম যে অনন্ত আম্বানির বিয়ের যে টাকা খরচা হয়েছিল সেটা এইভাবে রিলায়েন্স বা জিও তুলে নিচ্ছে কিনা, সেই ব্যাপারে আসি। জিও ব্যবসা করতে নেমেছে মার্কেটে
সেও তার মূলধন দিয়ে, সেও তার শ্রম দিয়ে টাকা ইনকাম করছে। সকলেরই টাকা ইনকাম করার অধিকার আছে এবং বড় বড় কোম্পানি বলুন, ছোট কোম্পানি বলুন, সকলে সেটাই করতে চায়। সেটা শুধু সৎ পথে করলেই ভালো। যাই হোক, আনন্দ আম্বানির বিয়েতে যে টাকাই খরচা হোক, সেটা তাদের নিজেদের উপার্জন করা নিজেদের টাকা, সেটা খরচা করার অধিকার তাদের আছে। আর সেটা নিয়ে আলোচনা করার অধিকার হয়তো আমাদের নেই। তারা আর 5 জন বড় বড় সেলিব্রিটিদের জন্য তাদের বিয়ের অনুষ্ঠানটি কিন্তু চাইলেই পৃথিবীর অন্য কোনো সোকল্ড ওয়েডিং ডেস্টিনেশন করতে পারতেন, বাট সেটা না করে দেশেই করেছেন, তাদের বাড়িতেই করেছেন। তাতে যে 5,000 কোটি 10,000 কোটি যে টাকা খরচা হয়েছে, সেই টাকার বেশিরভাগ অংশই কিন্তু দেশের গরিব মানুষের মধ্যেই চলে এসছে। হ্যাঁ, অনেকেই বলছেন যে কেন গরিবদের খালো না, গরিবদের সেবা করলো না, এই কেন করলো না, ওই কেন করলো না। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারাও যখন আপনাদের ছেলে মেয়ে ভাই বোনের বিয়ে থা দেন, তখন যে 5 লাখ 10 লাখ 15 লাখ যে টাকাই খরচা করেন, আপনারা সত্যি কত টাকা ডাইরেক্টলি গরিব মানুষদের খাওয়ানোর জন্য খরচা করেন? আপনারাও করুন। তাই লোককে বলার আগে চ্যারিটিটা নিজেদের থেকে শুরু করা উচিত। এবং আবার আমি সাধুবাদ এই কারণেই জানাই, হ্যাঁ, উনি রিহানা বা বাইরে অনেক গ্লোবাল সেলিব্রিটিসদের দেখেছিলেন যাদেরকে প্রচুর কোটি কোটি টাকা দেয়া হয়, কিন্তু তারপরেও আমাদের দেশীয় মানুষকে দিয়েও অনেক কাজ করানো হয়েছিল, অনেক খাওয়া দাওয়া, ডেকোরেশন, অনেক কিছু করানো এমন হয়েছিল যাতে তাদের ঘরেও কিন্তু 2 পয়সা এসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যেটা মেইনলি বলা সেটা হচ্ছে, ইউটিউবে যদি দেখেন তাহলে জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আরো অনেক ভিডিও আসছে। আর যদি ফেসবুকে দেখেন তো অবশ্যই সৌম্যদীপ ইক্লিপস পাঠক এই প্রোফাইলটা আপনারা ফলো করে নিন, ডাইরেক্টলি আপনাদের সাথে কথা হতে থাকবে। ইনস্টাগ্রামে পাঠক সৌম্যদীপ আমার প্রোফাইল, সেখানে যেন আপনাদের সাথে অবশ্যই দেখা হয়। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।